যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। এই পংক্তি দুটো রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার থেকে নেয়া। আপনারা অনেকেই জুতা আবিষ্কার পড়েছেন। একটি স্যাটায়ার ধর্মী কবিতা, চমৎকার। চাটুকারিতা, মোসাহেবি কোন পর্যায়ে যেতে পারে সেইটি বুঝবার জন্যে এবং ছোট্ট সমস্যার সমাধান করতে গিয়ে যে কর্মযজ্ঞের আয়োজন করা হয় অনেক সময় রাজকীয় পন্থায়, সেইটি কতটা অনাবশ্যক, কতটা হাস্যকর এবং কতটা সহজভাবে সেই ছোট্ট সমস্যার সমাধানও হতে পারে এবং একজন সাধারণ মানুষের মাথা থেকেও আইডিয়া আসতে পারে সমাধান করবার জন্য সমস্যাটির, এবং বড় মাথা থেকে নাও আসতে পারে, উজির, রাজা, মন্ত্রী এদের মাথা থেকে নাও আসতে পারে। তো এই বিষয়গুলো চমৎকারভাবে ফুটে উঠেছে জুতা আবিষ্কার কবিতায়। তো সেখানে এই পংক্তি দুটো ছিল। রাজাকে বলেছিলেন তার মন্ত্রী যে আপনার পায়ে যদি ধুলো না লাগে তাহলে আমরা আপনার পায়ের ধুলো পাবো কোথায়, চরণ ধুলি কোত্থেকে পাবো। প্রিয় দর্শক, এটি একটি কমন সিনারিও। আমরা দেখছি যারাই একটু উপরের দিকে থাকেন, বিশেষভাবে প্রশাসনে, রাষ্ট্রীয় ক্ষমতায়, রাজনীতিতে ভালো অবস্থানে থাকেন, তাদের ডাউন লাইন যারা থাকেন, অর্থাৎ তাদের অধীনে তাদের আশেপাশে থাকেন, তারা কিভাবে অনেক সময় সেই আপলাইন কিংবা উপরে অধিষ্ঠিত ব্যক্তিটির, ক্ষমতাশালী বা প্রভাবশালী ব্যক্তিটির, তিনি কখনো রাষ্ট্রপ্রধান, কখনো সরকার প্রধান, কখনো রাজনীতিবিদ, কখনো বড় ভাই, কখনো বিশ্ববিদ্যালয় হলের বড় ভাই, তো তার দৃষ্টি আকর্ষণ করবার জন্যে, তার ন্যাক নজর পাবার জন্যে কখনো কখনো ডাউন লাইনেরা কী পরিমাণ মোসাহেবি, কী পরিমাণ চাটুকারিতা করে থাকেন সেইটি ফুটে উঠেছে চমৎকারভাবে। এবং আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে এই কবিতাটি বহু বহু বছর আগে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু এখনও এটি সমানভাবে প্রযোজ্য, বেশি প্রযোজ্য আগের চাইতে আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে। তো এখন কেন বলছি এটি, বিশ্ববিদ্যালয় হলগুলোতে আমরা দেখেছি এইটি শুরু অবশ্য বিএনপি আমলেই হয়েছিল। বিশ্ববিদ্যালয় হলগুলোতে গণরুম, গেস্ট রুম, এই কালচারটি কম বেশি বিএনপি আমলেও প্র্যাকটিস করা হয়েছে। যারা জুনিয়র নতুন ভর্তি হয়েছিলেন ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হলে থাকতেন, তারা বড় ভাইদের, বড় বোনদের নির্যাতন, অত্যাচার সহ্য করেছেন। অনেক সময় র্যাগিংয়ের নামে, অনেক সময় এমনি সালাম দেয়া হয়নি, এই অপরাধে শাস্তি দেওয়া হয়েছে। শীতের মধ্যে খালি গায়ে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আরও অনেক কিছু তাদের দিয়ে করানো হয়েছে। সালাম দেননি তো বলা হয়েছে আদব কায়দা শেখাই, নতুন এসছে তো আদব কায়দা তো শেখাতে হবে। তা আদব কায়দা শেখাবার নামে অনেক কিছু এই দেশে হয়েছে। আর একটি সময় এই জুনিয়ররা, হলগুলোর কথা বলছি, এটিকে তাদের নিয়তি ধরে নিয়েছিলেন। তাই তারা বড় ভাইদের দেখলে আগে থেকে হাত এরকম রাখতেন, কেন না হলে নির্যাতিত হতে হবে, হল থেকে বেরিয়ে যেতে হবে। তো যেটি বলছিলাম, বিএনপি আমলে শুরু হয়েছে, হাসিনা আমলে, শেখ হাসিনা আমলে আওয়ামী লীগের পুরো সময়টায় 16 কলা পূর্ণ হয়েছে। কী পরিমাণ অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা হলে ছিলেন, সেই বড় ভাই বড় বোনদের আন্ডারে, তারাই শুধু জানেন যারা ভুক্তভোগী, বাকিদের আন্দাজ করা সম্ভব হবে না। তো এই সব কিছু মোস্তাহেবি আদায় করবার চেষ্টা করেছে একটি গ্রুপ, চাটুকারিতা তারা পছন্দ করেছে, তাদেরকে সবাই নম নম করুক এটা তারা চেয়েছে, আর আরেকটি গ্রুপ বাধ্য হয়ে তাদেরকে সেটি দিয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা বাধ্য হয়ে এটি করেছে, কিন্তু রাজনীতিতে বা অন্যান্য ক্ষেত্রে অনেক সময় বাধ্য হতে হয় না এগুলো করবার জন্যে, স্বতঃস্ফূর্তভাবেই করা হয় নিজের থেকে। কেন করা হয়? কারণ সেখানে কিছু লোভ, লালসা, পাওয়া, আশা, আকাঙ্ক্ষা, অনেক কিছু সেখানে থাকে। এই মোসাহেবি, চাটুকারিতা, বশ্যতার শিকার কে কোন পর্যায়ে করবে, গোলামি কে কোন পর্যায়ে প্রদর্শন করবে, বন্দনা কে কতটুকু করবে, এটির উপর তার উন্নতি নির্ভর করে। তিনি বড় পদে আসীন হবেন কিনা, বড় পদ থেকে ভবিষ্যতে নমিনেশন পাবেন কিনা জাতীয় সংসদ নির্বাচন করবার জন্যে, কিংবা অন্য কোনো নির্বাচন করবার জন্যে ভবিষ্যতে মন্ত্রী হবেন কিনা, অনেক কিছু নির্ভর করে এগুলোর উপর। আর আমাদের দেশে এগুলোর প্র্যাকটিস তো বলেই লাভ নেই, কী পর্যায়ে আছে, কী পর্যন্ত আছে। তো আমাদের রাজনীতিবিদেরা
মরহুম রাষ্ট্রপতি স্বৈর শাসক এইচ.এম. এরশাদের উদাহরণ অনেক সময় দেন। অনেককে আমি বলতে শুনেছি যে এরশাদ বেহায়া, অনেকে বলছেন এরশাদ বিশ্ব বেহায়া। হাসিনা অনেকবার বলেছেন এই কথাটি এরশাদকে ছোট করবার জন্য। কিন্তু আমার বিবেচনায়, প্রিয় দর্শক, আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা, এরশাদের আত্মমর্যাদা বোধ অনেক বেশি ছিল, অন্তত হাসিনার চাইতে বেশি ছিল, এটা আমি বলবো। কেন বলবো? একটি ছোট্ট উদাহরণ দেব। এরশাদের বেঁচে থাকার সময়, ক্ষমতায় থাকার সময়, আমি আমার আগের একটি এপিসোডেও বলে থাকবো কথাটি, তো যদি কারোর জন্যে এটি পুনরাবৃত্তি হয় দয়া করে ক্ষমা করবেন। অনেকেই হয়তো শুনেননি, তাই আমি রিপিট করছি। তো এরশাদ তখন রাষ্ট্রপতি, পরাক্রমশালী রাষ্ট্রপতি। এরশাদ গিয়েছিলেন কক্সবাজারে, একটি জনসভায় বক্তৃতা করছিলেন। সেখানকার এমপি, তার নাম আমার মনে নেই, বহু বছর আগের কথা, সেখানকার এমপি সেই জনসমাবেশে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে বলছিলেন কক্সবাজারবাসীর উদ্দেশ্যে, প্রিয় এলাকাবাসী, প্রিয় কক্সবাজারবাসী, এই যে আপনাদের সামনে বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরের সব পানি যদি কালি হয়ে যায়, আর সেই কালি দিয়ে যদি এরশাদ সাহেবের কীর্তিগাথা, আমাদের মাননীয় মহামান্য প্রেসিডেন্টের কীর্তিগাথা লেখা শুরু হয়, তাহলে সেই কালি শেষ হয়ে যাবে, কিন্তু তার কীর্তিগাথা লেখা শেষ হবে না। এরকম একটি বক্তব্য তিনি রেখেছিলেন কক্সবাজার তখনকার জাতীয় পার্টির এমপি। পরবর্তীতে এরশাদ সাহেব তাকে সার্কিট হাউসে ডেকে নিয়েছিলেন। ডেকে নিয়ে তাকে বলেছিলেন যে আবার যদি তুমি এইসব বেফাস কথাবার্তা কোথাও বলো, তাহলে তুমি জাতীয় পার্টির মেম্বারও থাকবে না, এমপি তো দূরের কথা। তো এই ঘটনাটি মরহুম এরশাদের আত্মমর্যাদা বোধের কিছুটা হলেও বহিঃপ্রকাশ ঘটায়। অন্যান্য জায়গায় তিনি অনেক সময় খুব নীচতার পরিচয় দিয়েছেন, সেটি মানছি, কিন্তু এই জায়গাটিতে দেখলাম তিনি পর্যন্ত লজ্জা পেয়েছেন এই চাটুকারিতায়, এই মোসাহেবিতে। কিন্তু হাসিনাকে আমি কখনো পেতে দেখিনি, লজ্জা পেতে দেখিনি। যে যত বেশি মোসাহেবি হাসিনার সামনে করতে পেরেছে, চাটুকারিতা, হাসিনা তাকে তত বেশি পছন্দ করেছেন, হাসিনা তাকে তত বেশি প্রমোট করেছেন, তাকে তত বেশি উন্নতি সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছেন। দেখেছি আমরা এগুলো। তো এই দেশে সুবিধা পাবার জন্যে নেতার মনোযোগ আকর্ষণ করা, সেই নেতা হতে পারেন বড়, মেঝ, সেজ, মাঝারি, শিকি, আদলা, পাড়ার, মহল্লার কিংবা জাতীয় পর্যায়ের নেতা, যে কেউ হতে পারে। কর্মীরা কি করছেন, কি করেছেন, সেগুলো সবই আমাদের দেখা। তো আর এই সময়ে শেখ হাসিনার আমলে হাসিনা যাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, এখনও যিনি হাসিনার রাষ্ট্রপতি, হাসিনার উচ্ছেষ্ট বলি আমি তাকে, শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলছি, বর্তমান প্রেসিডেন্ট। শাহাবুদ্দিন চুপ্পু তো প্রকাশ্যেই বলেছিলেন যে হাসিনার কদম বুচি তিনি মাঝে মাঝে আগে করতে পারতেন, হাসিনার পায়ের ধুলো তিনি আগে পেতেন। তার মধ্যে জুতা আবিষ্কার কবিতাটি খুব ভালো করে পড়া ছিল। তো তিনি কিছুদিন থেকে তার পায়ের ধুলো পাচ্ছেন না, কারণ তিনি কদমবুচি করতে গেলে, মাথা নুয়ে সালাম করতে গেলে, পায়ের ধুলো নিতে গেলে হাসিনা নাকি পা সরিয়ে নিচ্ছিলেন। এখন এটি একাধিক কারণে হতে পারে। তো চুপ্পু সাহেব মনে করেছিলেন হাসিনা তার উপর গোস্বা করেছেন, রাগ করেছেন, তাই পায়ের ধুলো দিচ্ছেন না। বিষয়টি অন্যরকমও হতে পারে, কারণ হাসিনার মনে হয়েছে যে তার সমবয়স্ক একজন লোক, তাদের বয়সের পার্থক্য হবার কথা না। আমার যদি ভুল না হয়, তারা একই বয়সী, কিংবা চুপ্পু হাসিনার চাইতে 1 বছরের বড়ও হতে পারেন, কিংবা 1 বছরের ছোট। তো হাসিনার কাছে হয়তো খারাপ লেগেছে, কারণ হাসিনা তো লোক পরিবেষ্টিত থাকেন, অন্যরাও থাকে, নেতা কর্মী, মন্ত্রী, চামচা। তো হাসিনার হয়তো বা খারাপ লেগেছে একটা পর্যায়ে, বিব্রত বোধ করেছিলেন যে এই লোকটি, এমন বয়স্ক একজন মানুষ, আগে আমলা ছিলেন, আমার পায়ে ধরে এত লোকের সামনে এরকম সালাম করছেন, এটি আমারই বদনাম হচ্ছে। এসব কারণেও হাসিনা পা সরিয়ে নিয়ে থাকতে পারেন। তো তাতে চুপ্পু সাহেবের কষ্ট হয়েছে যে তিনি আর আফার পায়ের ধুলা পাচ্ছিলেন না, চরণ ধুলি পাচ্ছিলেন না। তো এইটিও আমাদের সময়ের ঘটনা, মোসাহেবির চাটুকারিতার উজ্জ্বল দৃষ্টান্ত এটি, এবং বহু বহু বছর আমরা মনে রাখতে পারব। তো আরেকটি বিষয়, সম্প্রতি দেখা গেল একাধিক অনুষ্ঠানে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করবার জন্যে, তারেক রহমানের প্রতি তারা কতটা বশংবদ, তার কতটা বড় ভক্ত, তার কাছে কতটা সারেন্ডার করতে পারেন বা করবার মানসিকতা রাখেন, এটি বোঝাবার জন্যে তারেক রহমানের সমবয়সী কিংবা তার চাইতে সিনিয়র 2-1জনকে তাকে সালাম করতে দেখা গেল। সালাম করবার চেষ্টা করেছিলেন, আসলে সালাম করতে পেরেছিলেন আমি এটা বলবো না, কারণ আমি যে ভিডিও ক্লিপগুলো দেখেছি, আপনারা অনেকে দেখেছেন প্রিয় দর্শক, তারেক রহমান কিন্তু তাকে নিচু হতে দেননি। যেই লোকটি চেষ্টা করছিলেন তার পা ছোবার, তার পবিত্র পদযুগল, তো
তাকে তারেক রহমান ধরে রেখেছিলেন, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন, এবং তখনই পাশে থাকা সুটেড বুটেড 2-4 জন তরুণ এসে তাকে সরিয়ে নিয়েছিলেন। তারেক রহমান এটি অ্যালাউ করেননি, এবং তারেক রহমানের চেহারায় আমি বিরক্তি দেখেছি। তো অনেকের হয়তো কোনো কারণে তারেক রহমানকে পছন্দ নাও হতে পারে, তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবার অনেক বিষয় আছে। তো এইটি আমি তারেক রহমানের ভালো গুণ বলে মনে করি। তারেক রহমান কিন্তু এটি ঘটতে দেননি, তিনি তাকে ধরে সরিয়ে ফেলেছেন, কারণ তারেক রহমান বিব্রত হয়েছেন। আর এই বিব্রত হবার কারণটি আমি বলবো, কারণ তারেক রহমান যেই দেশে ছিলেন, ইউকেতে, লন্ডনে ছিলেন 17 বছর। তো হ্যাঁ, ব্রিটিশরা একসময় মোসাহেবি পছন্দ করত, সেটি অনেক আগের কথা, যখন তারা ভারতবর্ষের শাসক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু এখন সেখানে যে ওয়েস্টমিনস্টার স্টাইল যে ডেমোক্রেসি সেখানে চলছে, সেখানে এসবের কোনো জায়গা নেই। কোনো বড় ভাই নেই, ছোট ভাই নেই, নিচু হয়ে কদমবুচি করবার বিষয় নেই, পবিত্র চরণ যুগল চুমু খাবার কোনো ব্যবস্থা নেই, এসব নেই ওখানে। তো তারেক রহমান এগুলো দেখে এসেছেন সেখানে অনেক বছর ধরে, 17 বছর, কম কথা না। তাহলে কিছু হলেও তো ওদের ভালো দিক তারেক রহমানকে নিতে হয়েছে, কিছু বৈশিষ্ট্য তিনি ধারণ করেন। তো এইসব কারণেই তার কাছে বেশ এই চেষ্টাটি হয়তো মনে হয়েছে এটি কেমন চেষ্টা। হ্যাঁ, আগের তারেক রহমান হলে, তারেক রহমান বাংলাদেশেই থাকলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত, কিন্তু এখনকার তারেক রহমানের জন্য সেইটি হয়তো বা ঠিক নেই, তাই তিনি তাকে সরিয়ে দিয়েছিলেন, তার কদম বুঝি তিনি নেননি। তো এইটি একটি বিপজ্জনক প্রবণতা। প্রিয় দর্শক, শেখ হাসিনার আমলে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেবরা, উপাচার্যরা, তাদের কর্মকাণ্ডের কারণে অনেকে তাদেরকে অপচার্য বলেন, উপাচার্য বলেন না। তারা করেছেন এমন হীন কাজ, জঘন্য জঘন্য, নিন্দা ঘৃণা জানাবার ভাষা আমার নিজেরও নেই। আমার ছোটোবেলায় স্কুল কলেজে যখন পড়তাম, তখন আমার মনে আছে, আমি যখন কোনো উপাচার্যের নাম শুনতাম, আমার কাছে মনে হতো, তখন আমার তখনকার অনুভূতির কথা বলছি আর কি, যে তার নামটি কি অজু করে নিব না অজু ছাড়াই নেওয়া যাবে। তাদের বিদ্যা বুদ্ধি ডিগ্রি এবং সেটার সঙ্গে আত্মমর্যাদার সমন্বয় ঘটতে দেখেছি অতীতে অনেকবার। কিন্তু এখনকার ভিসি, হাসিনা আমলের ভিসিরা, প্রত্যেকটা ভিসি ছিলেন পদলেহী, 1-2 ব্যতিক্রম থাকতে পারে, থাকলেও আর বাকি সবাই পদলেহী কুকুর ছিলেন। ভিসি কম ছিলেন, কুকুর বেশি ছিলেন। হাসিনা ডাকলে তারা চলে যেতেন, দম হিলা হিলাকে, লেজ নাড়তে নাড়তে হাসিনার পেছনে পেছনে তারা চলতেন। আমরা দেখেছি ভিসি মাকসুদ এবং অন্যেরা কি করেছেন, কি কথোপকথন হাসিনার সঙ্গে, তাদের মানুষ মারার জন্য, ছাত্র মারার জন্য, ছাত্রদের বিরুদ্ধে অ্যাকশনে যাবার জন্য, আন্দোলনটা একটু স্থিমিত হোক ম্যাডাম, দেখবেন একটা একটা করে কীভাবে চিরুনি তল্লাশি করে বাছাই করে বের করি, শাস্তিমূলক ব্যবস্থা নেই। মাকসুদ এসব বলেছেন, অন্যরাও বলেছেন, আরও যে কয়েকজন ছিলেন। তো এখন এই হলো আমাদের ভিসিরা, এই উচ্চশিক্ষিত ভিসিদের ডিগ্রি সব কিছু লিখতে গেলে 1 পৃষ্ঠা হয়ে যায় সেটি। তো এই এত এত উচ্চশিক্ষা, দেশে বিদেশের ডিগ্রি, পিএইচডি 2টা 3টা 4টা, কেন? দিন শেষে কারো পায়ে ধরার জন্যে, কারো পদযুগলে চুমু খাওয়ার জন্যে, কারো চরণধুলি নেবার জন্যে, চরণধুলি নিয়ে মাথায় ঠেকাবার জন্যে? ভয়ঙ্কর এই প্রবণতা। তো এই প্রবণতা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। প্রত্যেকের এই মোসাহেবের থেকে দূরে আসা দরকার বলে মনে করছি। আর রাজনৈতিক পরিসরে এটির গুরুত্ব কিন্তু অন্যরকম, কারণ এই কদমবুচি থেকে শুরু হয় নেতার কাছে যাওয়া, সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করা, এবং নেতাও একটা সময় আবেগ আপ্লুত হয়ে সুযোগ সুবিধা দিতে থাকেন, অবৈধ সুবিধা। আর এইটির জন্য সাফার করে পুরো দেশ, সাফার করেন দেশের মানুষ। তাই আমরা আর কোনো মনস্টার না বানাই, সবাই মিলে চেষ্টা করব যে নতুন করে কোনো মনস্টার তৈরি না হয়, এবং এই অহেতুক বন্দনা আমরা না করি। মরহুম অধ্যাপক হুমায়ুন আজাদ বলেছিলেন তার হুমায়ুন আজাদের প্রবচন গুচ্ছ ছোট্ট পকেট বইতে, বন্দনা গোলামের কাজ, চলুন গোলাম না হই, স্বাধীন মানুষ হয়ে উঠবার চেষ্টা করি। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।